Welcome, dear learners, once again to my channel Friendly Educare Online. আগের ক্লাসে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ক্লাস 11-এর যে সিলেবাস, সেই ক্লাস 11-এর সিলেবাস নিয়ে এবার আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ক্লাস 11-এর সিলেবাস নিয়ে আমরা ক্লাস চালু করলাম। আজকে প্রথমেই কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটা আমরা ডিটেলসে আলোচনা করব। এই ক্লাসটা আমি খুব সংক্ষেপে কবিতাটিকে পুরোটা বেঁধে তোলার চেষ্টা করেছি। তোমরা আশা করি পুরোটা দেখলে, পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো, যদি সেটাকে অনুধাবন করো, তাহলে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, টোটাল কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যে 4টে শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসতে চলেছে, সেগুলো এখান থেকেই তোমরা কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে, এটা আমি আজকে নিশ্চিত করে বলতে পারি। তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থেকো, ঠিক আছে? তো শুরু করছি ক্লাস। দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই পোয়েট্রি বা পোয়েম, এই পোয়েম বা কবিতাটিকে যদি বুঝতে হয় তাহলে বেশ কিছু ফ্যাক্ট ফাইল আমাদেরকে জানতে হবে। সেগুলোকে আমি একটু এখানে বোর্ড ওয়ার্ক করেছি, এগুলো তোমরা দেখবে, এগুলো সম্পর্কে আমি ডিটেলসে আসব। তারপর আমি টেক্সটটাও পড়িয়ে দেব। তার আগে আমি একটুখানি আসি, এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যিনি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দু চার কথা বলব। কারণ এই কবিতা বুঝতে হলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু বুঝতেই হবে। তোমরা এটা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে গেছো, যে কোনো প্রোজ বা পোয়েম, সেটাকে যদি ভালো করে বুঝতে হয় তাহলে সেই প্রোজের যিনি অথর বা পোয়েমের ক্ষেত্রে যিনি পোয়েট, তাকে কিন্তু বুঝতে হবে, তার সময়কে কিন্তু বুঝতে হবে। এক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে সময় এই কবিতাটি লিখেছেন এবং তিনি কি ধরনের মানুষ ছিলেন, কি ধরনের কবি ছিলেন, সেটা কিন্তু আমাদের জানতেই হবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আগে বলি। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট, তিনি রোমান্টিক এজের একজন কবি। ইংলিশ লিটারেচার হিস্ট্রি ঘাঁটলে তোমরা জানতে পারবে যে রোমান্টিক এজ বলে পার্টিকুলার একটা এজ আছে। এখন প্রশ্ন, রোমান্টিক এজ আবার কি? তোমরা তো ভাবো রোমান্টিক, রোমান্টিক মানে রোমান্টিসিজম মানেই হয়তো সেই প্রেম ভালোবাসার ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি তা না। রোমান্টিসিজম একটা আরও ডিপ, গভীর একটা ব্যাপার। সেটা এত সহজেও কিন্তু বোঝা যায় না, কিন্তু আমরা আউটওয়ার্ডলি সেটার সম্পর্কে একটু বুঝে রাখবো। এক কথায় রোমান্টিসিজম বলতে বোঝাতে পারি লাভ ফর নেচার, প্রকৃতি প্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা। এটা রোমান্টিসিজমের একটি অন্যতম সেরা বৈশিষ্ট্য। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই রোমান্টিক এজের অন্যতম একজন সেরা কবি। তিনি অসংখ্য কবিতা আমাদের উপহার দিয়েছেন, অনবদ্য কবিতা আমাদের উপহার দিয়েছেন। তার মধ্যে একটি হলো আমাদের এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। যাই হোক, আমি কি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য বলছিলাম না? রোমান্টিসিজমের বৈশিষ্ট্য কি? লাভ ফর নেচার। সেখানে প্রকৃতির প্রেম, প্রকৃতির গুণগান গাওয়া হবে। এই কবিতাতেও আমরা সেই প্রকৃতি প্রেমকেই কিন্তু দেখতে পাব, কারণ এই কবিতার বিষয়বস্তু, থিমই হলো দ্য বিউটি অফ লন্ডন সিটি। এই কবিতাটা পাবলিশ হয়েছে কোন সময়? দেখো, 3 সেপ্টেম্বর 1802
3 সেপ্টেম্বর 1802, 1802। আর আজকে আমরা 2024-এ আছি, আর 1802। ভাবতে পারছো 200 বছর আগে কবি এইরকম কবিতা উপহার দিয়ে গেছেন। কেন আমি 200 বছর আগের কথা বললাম সেটা একটুখানি। 200 বছর আগে ভারতবর্ষ তো তখন ইংরেজ শাসনের আন্ডারে আছে। ব্রিটিশরা আমাদের ওপর নির্মম অত্যাচার করেছে। ভারতবর্ষ উন্নয়ন কাকে বলে, শিক্ষা কাকে বলে সে সম্পর্কে খুব বেশি জানতোই না, বুঝতোই না। সেই সময় কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে ইংল্যান্ড এটা কিন্তু অনেক আগেই আমাদের থেকে অনেক বেশি উন্নয়ন তারা দেখে ফেলেছে, তারা উপলব্ধি করেছে। সেই ইংল্যান্ড যেখানে অনেক বছর আগে শিল্প বিপ্লব হয়েছিল, সেই ইংল্যান্ডে থাকা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি এই কবিতাটি রচনা করেছেন। সেই সময় ইংল্যান্ড বা তার প্রাণকেন্দ্র লন্ডন শহর, সেই লন্ডন শহরের পরিস্থিতিটা নিশ্চয়ই সেই 200 বছর আগে কলকাতার মতো ছিল না। আগেই বললাম যে সেখানে শিল্প বিপ্লব ঘটে গেছে, সে কারণে কলকারখানা, বড় বড় বিল্ডিং, তারপর লন্ডন শহরের যে প্রাণকেন্দ্র বা জীবন তড়ি বলা যায় টেমস নদী, সেই টেমস নদী, তার ওপর দিয়ে আজকে যেমন গঙ্গার ওপর দিয়ে অসংখ্য জাহাজ, নৌকা, স্টিমার ছুটোছুটি করছে, সেই রকম আজ থেকে 200 বছর আগেও ওই টেমস নদীর ওপর দিয়েই এইরকম অসংখ্য বড় বড় জাহাজ, স্টিমার, নৌকা সব ছুটোছুটি করত। আর যেহেতু শিল্প বিপ্লব হয়ে গেছে, কলকারখানা আছে, প্রচুর মানুষের বসবাস, কলকারখানা চলছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে, এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি, একটা অদ্ভুত ব্যস্ততা সেই লন্ডন শহরে সেই সময় কিন্তু ছিল, যে সময় এই কবিতা রচিত হয়েছে। আর কবি যেহেতু লেট রাইজার, যেহেতু তিনি একটু দেরিতেই উঠতেন, সেই কারণে সেই ব্যস্ত শহরকেই তিনি দেখতে অভ্যস্ত। কিন্তু কোনো একদিন তিনি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে লন্ডন থেকেই এই ডভার বলে এই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কোনো পার্সোনাল কাজ ছিল, বেরিয়েছেন, এবং সেটা আর্লি মর্নিং, খুব সকাল সকাল বেরিয়ে পড়েছেন। খুব সকাল সকাল বেরোনোর ফলে তিনি যে লন্ডন শহরটিকে দেখেছিলেন, সেই শহরটি একেবারে অন্য রূপে তার কাছে ধরা পড়েছিল, একেবারে অন্য রূপে, যে লন্ডন শহরকে তিনি কল্পনা করতে পারেননি, ভাবতে পারেননি। এবং সেই যে লন্ডন শহর একেবারে একটা শান্ত শিষ্ট শহর, যেখানে কোনো কোলাহল নেই, এখানে ওখানে মানুষের ব্যস্ততা নেই, ছুটোছুটি নেই, সেই রকম একটা শহরকে দেখে কবি যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন, আপ্লুত হয়ে গিয়েছিলেন। আর সে কারণেই তিনি তার সেই আবেগকে ধরে রাখতে না পেরে তিনি রচনা করলেন এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এক অসাধারণ কবিতা। এবার আসি এই কবিতার গঠনের দিক থেকে দেখলে এই কবিতাটি একটি সনেট। তো সনেট তোমরা আগে তো পড়োনি, 9-10-এ সনেট তোমাদের পড়া হয়নি। তো সনেট সম্পর্কে আমি একটুখানি ধারণা দিই। সনেট তবে চতুর্দশপদী কবিতা, এটা নিশ্চয়ই বাংলায় শুনে থাকবে, তাই না? চতুর্দশপদী কবিতা সনেট। আমাদের বাংলায় প্রথম সনেট এনেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত, তাই না? মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা সাহিত্যে প্রথম সনেট এনেছিলেন। সেই সনেট অনেক আগেই কিন্তু ইংরেজি সাহিত্যে বহু প্রচলিত হয়ে গিয়েছিল। এটিও একটি বিখ্যাত সনেট। এবার আসি আমি সনেট কি। সনেট ইজ আ পোয়েম অফ 14 লাইন্স উইথ আ পার্টিকুলার রাইম স্কিম। সনেট হলো 14 লাইনের একটি কবিতা, যার নির্দিষ্ট একটা
ছান্দিক বন্ধন আছে, তাকেই আমরা বাংলায় চতুর্দশপদী কবিতা বলে থাকি। এই যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পড়তে চলেছি, এটিও একটি অনবদ্য সনেট। তো তারও 14টা লাইন থাকবেই। তোমরা দেখো, তারও 14টা লাইন আছে। 14টা লাইন 8 + 6, 8 + 6, এইরকমভাবে দেখো 8 + 6 এরকম 14টা লাইন আছে। এই যে প্রথম 8টা লাইন, প্রথম 8টা লাইনকে কি বলে জানো? প্রথম 8টা লাইনকে বলে অক্টেভ। আচ্ছা, এগুলো কিন্তু পারলে নোট ডাউন করে রাখবে, অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে, কারণ এগুলো পরে তোমরা মনে রাখতে পারবে না। আর এগুলো শর্ট কোশ্চেনের জন্য ভীষণভাবে দরকার। সো এইগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, যার যেরকমভাবে সুবিধা সেইভাবে কিন্তু তোমরা বইয়েতেও পারলে লিখে রাখতে পারো। তাহলে কি বললাম? প্রথম 8টা লাইনকে কি বলে? অক্টেভ, OCTAVE, অক্টেভ। আর শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেট, সেস্টেট, SESTET, সেস্টেট। বোঝা গেল? এবার আসছি রাইম প্যাটার্নটা। দেখো, এখানে রাইম প্যাটার্নটা তোমরা মেলাতে পারবে, নিজেরাই তোমরা মিলিয়ে নিতে পারবে। রাইম প্যাটার্ন কিভাবে মেলায় জানো? শেষ উচ্চারণে যে প্রত্যেকটা লাইন আছে, প্রত্যেকটা লাইনের যে শেষ উচ্চারণ, শেষ উচ্চারণে মিল খুঁজবে, শেষ উচ্চারণে মিল খুঁজবে, সেখান থেকেই রাইম প্যাটার্নটা নির্ণয় করা হবে। যেমন দেখো, ফেয়ার, প্রথম লাইনের শেষে আছে ফেয়ার, দ্বিতীয় লাইনের শেষে আছে বাই, আবার তৃতীয় লাইনের শেষে আছে দেখো ম্যাজেস্টাই, আবার 4th লাইনের শেষে আছে ওয়ার। তাহলে দেখো ফেয়ার, আবার 4th লাইনে ওয়ার, ফেয়ার ওয়ার, ফেয়ার ওয়ার, মিলছে না? আবার দেখো 2nd আর 3rd বাই, ম্যাজেস্টাই, তাহলে এই যে মিলছে উচ্চারণ, এই জন্যই এইভাবে দেখো ABBA করা আছে। তাহলে প্রথমটা এ, আবার প্রথম লাইনের সঙ্গে 4th লাইন মিলেছে, সেজন্য A। BB, 2nd লাইন 3rd লাইন মিলেছে, সেজন্য BB। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরেরগুলো তোমরা বুঝতে পারবে। পরের 4টে লাইন দেখো ABBA, পরের 4টে লাইনও ABBA। পরের 6টা লাইনকে খেয়াল করো, সেখানে দেখো মিল খুঁজে পাবে CD, 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 CD। মিলছে তো? অবশ্যই, এটা নিশ্চিত মিলবে। তোমরা এই রাইম প্যাটার্নটা বুঝতে শিখে গেলেই হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তাহলে এটা একটা সনেট, ঠিক আছে? সনেটের রাইম প্যাটার্নটা কি আছে? ABBA, ABBA, CD, 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 মাথায় থাকবে। এবার এই কবিতাটায় বিষয়বস্তু, থিম কি আমি আগেই বললাম, যে দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি। ওই যে কবি বেরিয়ে অদ্ভুত রকমভাবে লন্ডন শহরটিকে দেখলেন, আর সেই অদ্ভুত রূপ দেখে তিনি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে সেই সৌন্দর্য সম্পর্কে তিনি এই কবিতাকে আমাদের জন্য উপহার দিয়ে দিলেন। এবার কবিতাটা যাওয়ার আগে আরও কয়েকটি বিষয় আমি বলে রাখি। ফিগার অফ স্পিচ, কতগুলো ফিগার অফ স্পিচ এই কবিতায় আছে। অসংখ্য ফিগার অফ স্পিচ কিন্তু কবি প্রয়োগ করেছেন। দ্য পোয়েট হ্যাজ অ্যাপ্লাইড মেনি এ ফিগার অফ স্পিচ, বাট আমরা এই 4টেকে মেনলি দেখতে পাবো, এই 4টে ফিগার অফ স্পিচ মেনলি দেখতে পাবো। এবং এইগুলোকেই আমি বলছি, ফোকাস করছি এই কারণে যে তোমাদের MCQতে এগুলো কোনোভাবে আসতেও পারে। হাইপারবোল আছে, দেখবে হাইপারবোলটা কি একটু বলে রাখি। হাইপারবোল মানে কোনো কিছুকে হাইপার করা, মানে কোনো একটা সাধারণ বিষয় সেটাকে ধরো খুব বড় করে দেখানো, সেটাই হাইপারবোল। এটা একটা ফিগার অফ স্পিচ। সিমিলি, এটা
সবচেয়ে কমন ফিগার অফ স্পিচ, একেবারে কমন, প্রচুর আমরা দেখতে পাই, মাধ্যমিকেও দেখেছি, তোমরা সেগুলো ডিটেলসে পড়েছো কিনা জানি না, কিন্তু মাধ্যমিকেও আমরা পেয়েছি সিমিলি। এটাকে আমি সহজভাবে বলি, সিমিলিকে সহজভাবে আমি বলি সঙ্গে মিলি, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল রেখে যখন তুলনা করা হয় তাকে সিমিলি বলা হয়। যেমন দেখো, কেউ কেউ বলে না যে হরিণের মতো চোখ, তারপর সেই প্রজারপাইনে দেখেছিলে যে আপেল ফুলের মতো সুন্দর, এরকম ধরনের তুলনা আমরা দেখে থাকি। এইগুলোই সিমিলি, যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল রেখে তুলনা করা হয়। তারপরে দেখো ইমাজারি আছে, ইমাজারি আছে, আর পার্সনিফিকেশন, নাম্বার 3 আছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন এটাও একটা কমন ফিগার অফ স্পিচ। পার্সনিফিকেশন বাংলায় কি বলে জানো? মানবায়ন। মানবায়ন অর্থাৎ মানব রূপে আনা। নিষ্প্রাণ বা নির্জীব বস্তুকে যখন মানুষের রূপে আনা হয় তখন সেটাকে বলা হয় মানবায়ন। আমরা অনেক সময় বলি যে এইসব কার্টুন দেখতে পাই না, যে পাথর কথা বলছে, গাছ কথা বলছে। কবিতাতেও অনেক সময় কবিরা বা কোনো গল্পের ক্ষেত্রে লেখকরাও এরকম ব্যবহার করেন যে কোনো একটা নিষ্প্রাণ বা নির্জীব বস্তু, তিনি যেন কথা বলছেন, তিনি যেন কোনো অঙ্গভঙ্গি করছেন, তিনি যেন কোনো কাজকর্ম করছেন, সেগুলোকেই পার্সনিফিকেশন বলা হয়। এটারও কিন্তু ব্যবহার আমরা এই পোয়েমটা পাবো। আর কি, এখানে কবি ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিকে লিখেছেন। এটা কি ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক? কি ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক? এই যে আমি আমি বলে যখন কবি বলেন, বা অনেক সময় দেখবে ন্যারেটররা আমি আমি দিয়ে যখন বলছেন, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। কারণ আমি ফার্স্ট পার্সন জানো তো নিশ্চয়ই, আমি আমরা, সেই যে আমিত্ব যেখানে থাকে সেগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিকে লেখা। এটা সোর্স, এই যে সনেটটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পোয়েমসটা নেওয়া হয়েছে পোয়েমস ইন 2 ভলিউমস থেকে। পোয়েমস ইন 2 ভলিউমস থেকে নেওয়া হয়েছে। পোয়েমস ইন 2 ভলিউমস অর্থাৎ এই যে শেক্সপিয়ার যে রচনাগুলো করেছেন সেখানে অনেক সময় কবিতা গুচ্ছ থাকে, সেই একটি উল্লেখযোগ্য কবিতা গুচ্ছ হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। সেইখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। তো এবার আমরা কবিতাটায় আসছি। তোমরা টেক্সটটা পাশের স্ক্রিনে টেক্সটটা দেখতে পাবে, সেই টেক্সটটা দেখে কবিতাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এবার কবিতাটায় আসছি। Earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. কবি অদ্ভুতভাবে শুরু করেছেন, দেখেছো? আমি হাইপারবোল বলেছিলাম না, এই যে হাইপারবোল, প্রথমেই কবি কিন্তু হাইপারবোল অ্যাপ্লাই করে দিলেন। অর্থাৎ এই যে লন্ডন শহরের সৌন্দর্য, ওই যে সকালবেলার সৌন্দর্য কবিকে এতটা মুগ্ধ করে দিয়েছিলেন যে কবি এ কথাটাই বলে ফেললেন যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু নেই। এই লন্ডন শহরের যে সৌন্দর্য, এর থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই, এত বড় কথা তিনি বলে ফেললেন। এটাই হাইপারবোল। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কবি বলছেন যিনি যিনি এত অপরূপ দৃশ্য দেখেও পাশ কাটিয়ে চলে যাবেন, তার মতো নির্বোধ, তার মতো বোকা, তার মতো নিরস আর কেউ নেই। এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, একটা অ্যাপোস্ট্রফি এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এতগুলো না জানলেও তোমাদের চলবে। This city now doth like a garment wear. কবি বলছেন this city now doth like a garment wear, অর্থাৎ এই শহরটি এখন যেন একটি পোশাক পরে আছেন।
একটি পোশাক। কিসের পোশাক? ওই যে সৌন্দর্য, অপরূপ মায়াবিনী রূপ, সেটাকে কবি মনে করছেন যেন একটা পোশাকের মতো করে এই শহরটিকে আবৃত করে আছে। এটা হচ্ছে লন্ডন শহরটিকে তিনি একটি এন্টিটি, তিনি একটি জীবসত্তা হিসেবে তিনি কল্পনা করছেন। আর সেই লন্ডন শহরটিকে যেন একটা সুন্দর মায়াবিনী রূপ যেন আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। তাহলে এই যে সকালের সৌন্দর্য, সেটা কীরকম? সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট মানে নিস্তব্ধ, বেয়ার, বেয়ার মানে শূন্য। কেন কবি এরকম বললেন? সাইলেন্ট, ওই যে বলেছিলাম যে কবি লেট রাইজার, লন্ডন শহর অলরেডি একটা ডেভেলপড সিটি হয়ে গেছে, অদ্ভুত ব্যস্ততা দেখতে তিনি অভ্যস্ত। কিন্তু সেদিন সকালবেলায় উঠে, সেই ভোরের বেলা উঠে তিনি এমন শহরকে দেখলেন যে শহরে কোলাহল নেই, কোনো রকম ব্যস্ততা নেই। এটা দেখেই তিনি অবাক হয়ে গেছিলেন। সেই জন্যই বলছেন এই সৌন্দর্য, সকালের সৌন্দর্য সাইলেন্ট, নিস্তব্ধ, বেয়ার, শূন্য। কেন শূন্য? এই শূন্য বলার কারণ হচ্ছে, কারণ সেখানে কোনো ধোঁয়া নেই। শহর যেহেতু সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি হয়ে গেছে, তারপরে তো বাস, গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি আছে। তারপরে আগেই বললাম যে এত বড় বড় সব জাহাজ, স্টিমার, সেগুলো নদীতে সব ঘোরাঘুরি করে। এই সব কিছু মিলিয়ে শহরটা কী হয়, যেটা আজকে আছে আমরা ব্যস্ততার শহরে দেখতে পাই, সেটা কলকাতা হোক, চেন্নাই হোক, মুম্বাই হোক, সেখানে কি যেন সবসময় কালো একটা ধোঁয়া শহরকে যেন ঢেকে রেখেছে। সেটাই কবি দেখতে অভ্যস্ত ছিলেন। কিন্তু সেদিন সকালে সেই কালো ধোঁয়ার চাদরকে তিনি দেখতে পাননি। সেজন্যই বলছেন যে বেয়ার, বেয়ার কথাটা এজন্যই তিনি অ্যাপ্লাই করেছেন। তারপর কি বলছেন? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। জাহাজ, টাওয়ার্স, উঁচু উঁচু টাওয়ারগুলো, ডোমস, গম্বুজ, থিয়েটার্স, উঁচু উঁচু থিয়েটার, টেম্পলস, সেখানে মন্দির, সব কিছুই যেন খোলা আকাশের নিচে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আছে। কেন? কারণ ওই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তো কবি শহরটিকে দেখছেন। সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা লন্ডন শহরের একেবারে মূল কেন্দ্রে ছিল। সেখান থেকে অনেক বড় শহরকে অনেক দূর দূর থেকে দেখা যাচ্ছে। আর সেই দূর দূর এলাকা থেকে তিনি এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, যেন তারা খোলা মাঠে, খোলা আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছেন। এগুলো তিনি অন্যদিন দেখতে পেতেন না, ওই কালো ধোঁয়ার চাদরের কারণে সেগুলো দেখতে পেতেন না। কিন্তু সেদিন তিনি সেগুলোকে দেখতে পেলেন, সেগুলোকে উপলব্ধি করলেন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এই সব কিছু কীরকম লাগছে? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, উজ্জ্বল, ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। এখানে তিনি সরাসরি বলেই দিলেন ধোঁয়াহীন বাতাসে। তাহলে ধোঁয়াহীন বাতাস, যেহেতু ওই কালো ধোঁয়া শহরটিকে ঢেকে নেই, সেই কারণে কবি এইগুলোর ওপর সূর্যের আলো প্রথম কিরণ পড়েছে এবং সেগুলো অদ্ভুত রকমভাবে ঝলমল করছে, উজ্জ্বল দেখাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। যে সূর্য কখনো এত সুন্দরভাবে স্নাত করেনি। কোন কোন জায়গায়? ভ্যালি, উপত্যকা, রক, শিলা, হিল, পাহাড়। তাহলে এই জায়গাগুলো সূর্যের প্রথম কিরণ পড়েছে এবং
সেই প্রথম কিরণে সেগুলো এত সুন্দর দেখাচ্ছে যে কবি দেখে বলছেন আমি কখনো সূর্যের আলো এই স্থানে এত সুন্দরভাবে পড়তে দেখিনি। নেভার স আই, আমি কখনো দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত গভীর নিস্তব্ধতা কখনো তিনি দেখেননি, কখনো তিনি অনুভবও করেননি। এটা কি? তার এই মুগ্ধতা, তার মুগ্ধতারই কিন্তু বহিঃপ্রকাশ। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটি বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মতো করে বয়ে চলেছে। তাহলে এতদিন নিজের মতো করে কি বয়ে চলতো না? হ্যাঁ, সে তো তার বয়ে চলতোই, কিন্তু ওই যে বললাম বড় বড় জাহাজ, স্টিমার, নৌকা, তারা কি করছে? দাপাদাপি করছে, নদীর এদিক ওদিক দাপাদাপি করছে। তাদের দাপাদাপিতে আমাদের এই টেমস নদী, তার যে স্রোত, তার যে প্রবাহ, সেটাকে ঠিকভাবে যেন অনুভব করা যেত না, বোঝা যেত না। কিন্তু সেদিন যেহেতু ওই সকল জাহাজ, স্টিমার, তাদের দাপাদাপি নেই, সে কারণে সেই নদী তার আপন মনে নির্দিষ্ট ছন্দে বয়ে চলেছে। সেটা কবি উপলব্ধি করলেন, সেটা তিনি প্রত্যক্ষ করলেন। এখানে কবি দেখো আবার পার্সনিফিকেশন অ্যাপ্লাই করেছেন। বলছেন দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, হিজ বলেছে, তাই না? হিজ, রিভার, তাকে আবার হিজ কেন বলছে? দিস ইজ পার্সনিফিকেশন, এটাই কিন্তু পার্সনিফিকেশন। এই জন্যই তিনি হিজ, তার বলেছেন। কারণ সাধারণত এরকম ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে তো আমরা হিজ অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু কবি এটা করেছেন, সেজন্য এটাকে পার্সনিফিকেশন আমরা বলি। তারপরে কবি আসছেন, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হায় ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ওই বাড়িগুলি মনে হয় যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর সকল সেই মহৎ হৃদয়, বিরাট হৃদয়, সেগুলো যেন শান্তভাবে ঘুমিয়ে আছে। এখানে এই যে অল দ্যাট মাইটি হার্ট, কাকে বলছেন কবি? অ্যাকচুয়ালি লন্ডন শহরটিকেই একটি পার্সন হিসাবে তিনি দেখছেন, একজন ব্যক্তি সত্তা হিসেবে তিনি প্রেজেন্ট করছেন। সেই জন্যই বলছেন অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কারণ সেই সকালবেলায় তখনও তো সারা শহর জেগে ওঠেনি, তারা তো তখনও ঘুমিয়ে আছে, যেরকমটি আমরা অন্যান্য শহরে আজকাল দেখতে পাই। সেরকম মানুষ তখনও ঘুমিয়ে আছে, শহরের কর্মব্যস্ততা শুরু হয়নি। সে কারণেই কবি বলছেন যে হায় ঈশ্বর, সেই সারা শহর যেন এখনো ঘুমিয়ে আছে। এটা দেখেও কবি এইভাবেই কিন্তু আপ্লুত হয়েছিলেন। এই সৌন্দর্য তাকে এতটাই মুগ্ধ করেছিলেন যে তিনি এই কবিতা লিখতে বাধ্য হয়েছিলেন। এবং অসাধারণ একটি কবিতা আমরা পড়লাম। এই কবিতাটা সম্পর্কে আমি এখানে যে ফ্যাক্ট ফাইলে যা যা দিয়েছি সেগুলো তোমরা মাথায় রাখবে, তাহলে এখান থেকে যে শর্ট কোশ্চেন্সগুলো আসবে, এমসিকিউগুলো আসবে, সেগুলো তোমরা অনায়াসে আশা করি করতে পারবে। যাই হোক, এখানেই শেষ করলাম কবিতাটা। আশা করি তোমাদের কাছে কবিতাটা অনেকটা সহজ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আবারও বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করো, কারণ এর পরের ক্লাসগুলো যখনই আমি দেব, তোমরা যাতে করে নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো টাটা।